সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে কামারহাটি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে কার্যত সমাজ বিরোধী। এটা কি সমাজ বিরোধী না মানে শাসক দল আশ্রিত মানুষজন? মুখ্যমন্ত্রী আগে গুন্ডা কন্ট্রোল করতেন, আর এখন গুন্ডারা মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যের প্রশাসনকে কন্ট্রোল করেন। তার থেকে এটা বুঝে নেওয়া যায় সব তৃণমূল ক্রিমিনাল নয়, কিন্তু সব ক্রিমিনালই আজকে তৃণমূল। এখান থেকে পার্থক্য করা মুশকিল। ক্রিমিনালরাই আজকে গোটা তৃণমূল দলটা চালাচ্ছে। তাদের অস্ত্র, তাদের এই গুন্ডামি, তাদের তোলাবাজির টাকা, সেই পয়সাতেই গোটা তৃণমূলটা চলছে। সুতরাং এখন আর তৃণমূল আর ক্রিমিনাল পার্থক্য করার কোনো সুযোগ নেই, মিলেমিশে একাকার হয়ে গেছে। মদিরা মুখোপাধ্যায় ঘটনায় যে অ্যারেস্ট হল, তুমি যাওয়ার পরে অ্যারেস্ট হল, তার মা অভিযোগ করছেন যে তার মেয়েকে নাকি এ করা হয়েছিল এবং মাস্টারমশাইয়ের বিরুদ্ধে তার মা এফআইআর করছে। কি বলবে? দেখুন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। একজন তার মেয়ে, কম বয়সী মেয়ে, সে অসৎ সঙ্গে পড়েছে, সেই কারণে দাঁড়িয়ে তার এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। ঠিকই যে সবসময় অভিভাবকদের সব নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু আমি বুঝতাম, জানি না এই মাস্টারমশাই কি কটূক্তি করেছে না করেছে, এটা পুলিশ তদন্ত করে দেখবে, সেই তদন্তে উঠে আসবে। সেইটার যদি ঘটে থাকে নিশ্চয়ই মা তার প্রতিবাদ করবে। কিন্তু একজন মা তার মেয়ে বাকি কতগুলো ছেলের সঙ্গে সকাল 6টার সময় একটা বেপাড়া একটা অন্য এলাকায় গিয়ে মদ্যপান করছে, সেই প্রতিবাদ এবং অভিভাবক হিসাবে সেই নিয়ন্ত্রণটা রাখা উচিত। আমার অন্তত মনে হয় পুলিশ তদন্ত করে দেখবে কি সত্যি কি মিথ্যে, কে কাকে কটূক্তি করেছে, কে কাকে মন্তব্য করেছেন। কিন্তু আমরাও বলছি যে সন্তান বা মানে তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিছুটা অভিভাবকদেরও। সব দায়িত্ব মা বাবারা এড়িয়ে যেতে পারেন না। ঘটনাটা হচ্ছে যে আইপ্যাক বিভিন্ন রকমের রিপোর্ট দিচ্ছে সিপিএম এর সম্ভাবনা সম্পর্কে, তৃণমূল উদ্বিগ্ন। কিন্তু সিপিএম এর সম্ভাবনা সম্পর্কে এমএম বেবি, তুমি রাজ্য কমিটির সদস্য, তুমি সেই মিটিংয়ে ছিলে, আমরা জানি না ভেতরে কি আলোচনা হয়েছে। তিনি নিজে মানে কার্যত জোট যে শব্দটা আমরা পশ্চিমবঙ্গে ব্যবহার করি, সেটাকে খুব একটা মান্যতা দিতে চাইনি। তোমার কি মনে হয় জোট কি সম্ভব? না, এমএবির এরকম কথা কিছু আসেনি। পার্টি রাজ্য কমিটির মিটিংয়ের ভেতরে খবর ছেড়ে দিন। আমি যে পার্টি রাজ্য কমিটির মিটিংয়ের ভেতরের কথা ছেড়ে দিন, বাইরে ওই যে কমরেড আমাদের যে ভিএস অচ্যুতানন্দনের স্মরণ সভায় যেখানে এমএবিবি প্রকাশ্যেই তো তিনি বলেছেন। আমরা মনে করি যে এমএবিবি মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত ব্যাপার নয়, এটা তৃণমূলের মতন দল নয়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এমএবিবি বা মোহাম্মদ সেলিমের ইচ্ছা অনিচ্ছার ওপর পার্টি চলে না। পার্টিটা চলে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্তের ওপর। সেই পার্টি কংগ্রেসের কমন আন্ডারস্ট্যান্ডিং বিজেপি এবং বিশেষ করে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি, আমরা পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে আলাদা হিসাবে দেখি না। বিজেপি আরএসএস তৃণমূলকে তৈরি করেছে, তাই গোটা দেশে বিজেপি ও পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করার দায়িত্ব বামপন্থীদের সবার আগে নিতে হবে। কিন্তু আমাদের পার্টি তার আগে যেটা বলেছে যে এই কাজটা করবার জন্য সবার আগে যেটা দরকার নিজের কোমরের জোর শক্তিশালী করতে পারলে আপনি বাকি শক্তিগুলোকে টেনে আনতে পারবেন। তাই পার্টির নিজের ইন্ডিপেন্ডেন্স স্ট্রেংথ সেটা বাড়ানোর কথা, সেটাই এমএবিবি বলেছে। স্ট্রাগল, আন্দোলন, সংগ্রাম, গরিব মানুষ, আমাদের শ্রেণীর মানুষ, তার কাছে যাওয়া মানুষের ভরসাযোগ্য পার্টি, সেটার মধ্যে দিয়ে প্রথমে নিজের শক্তি বৃদ্ধি করো, তারপর সমস্ত বিজেপি তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক ছাতাতলে আনো। এখানে কোনো কনফিউশন নেই, আমরা সেই কাজই করছি। দেখা যাচ্ছে 294টা আসনের মধ্যে উত্তর বাংলার মানে পার্টিকুলারলি মুর্শিদাবাদের কিছু আসন ছাড়া বাদবাকি অন্যান্য জায়গায় জাতীয় কংগ্রেস সেভাবে দাগ কাটতে পারে না। এটা আমাদের এই শহর কলকাতাতেও সেটা প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন? আমি আবার বলছি, সব রাজনৈতিক দলের সমান সব জায়গায় শক্তি নেই, এটা তো ঠিকই। সেই কারণেই আমরা এই তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করবার চেষ্টা করছি, যাতে তৃণমূল বিজেপি বিরোধী শক্তির মধ্যে কোনো ফাটল না ধরে। তৃণমূল বিজেপি বিরোধী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলাকে তৃণমূল মুক্ত এবং বিজেপি মুক্ত করে। সেইটা যা যা রাজনৈতিক নির্বাচনী কৌশল, সেই কৌশল এক একটা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী আমরা গ্রহণ করব। এটাও আমাদের পার্টি বলেছে যে এক একটা রাজ্যের নির্বাচনী কৌশল এক এক রকম হবে, সেই মতন করে পার্টি তার সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে 2021-এর যদি ফরমেশনটা দেখি যে ফুরফুরা শরীফ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেল, তোহা সিদ্দিকী সহ, কিন্তু আমরা এই 24-এর আগে দেখলাম যে
টিম এভি আর কি, তারা ওখানে গিয়ে ম্যানেজ করলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তৃণমূল বিরোধী হলেও তহা সিদ্দিকী বা অন্যান্যরা তারা কিন্তু তৃণমূলের পক্ষে, এবং তৃণমূল ইতিমধ্যে তাদেরকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা বলেছে। এখান থেকে লড়াইয়ের কি একটা কোনো তারতম্য দেখা দেবে? আমি মনে করি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা বিভিন্ন মানে যারা ধর্মীয় আচার আচরণের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা উচিত, পৃথক থাকা উচিত। ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন এক করা উচিত না, যদিও দুর্ভাগ্যজনক সেটা পশ্চিমবাংলায় হয়েছে। কোথায় কে কিভাবে ম্যানেজ হবে আমার জানার দরকার নেই। আপনি যেভাবে বলছেন, আমাদের রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু মানুষ এখন ফুটছে, ক্রুদ্ধ, যে কোনো মূল্যে তারা তৃণমূলকে বিদায় জানাতে চায়। এতদিন বিজেপির জুজু দেখিয়ে এই সংখ্যালঘু মানুষের ভোট যেভাবে তারা নিয়ন্ত্রণ করবার জায়গায় এসেছিল, আজকে সংখ্যালঘু মানুষ তার নিজেদের জীবনের অভিজ্ঞতায় বলেছে পুরোটাই পশ্চিমবাংলায় সেটিং চলছে। যে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলের বিরোধিতা করবার মানে অপরাধে যারা সংখ্যালঘু মানুষ করছিল তাদেরকে বলে যেখানে করবেন না, দিল্লিতে গিয়ে করুন। সিএ এনআরসি বিরোধী ভোটে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করেননি। লাস্ট 2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে খুন হয়েছে যে মানুষগুলো, 99% তারা ধর্মীয় সংখ্যালঘু মানুষ। মহিদুল ইসলাম মিদ্যা থেকে আনিস খান, তারপর এই যে তামান্না, এরা সবাই সংখ্যালঘু পরিবারের সন্তান হওয়ার জন্য খুন করে দেওয়া হয়েছে। তৃণমূল, হয় পুলিশ না তৃণমূলের নিজেদের লোকেরা খুন করেছে। বকটুইতে কেরোসিন তেলে চান করিয়ে 14 জন মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের নিজেদের অন্তর্দ্বন্দ্বে, 14 জনই সংখ্যালঘু। এরপর আপনার মনে হয় যে সংখ্যালঘু মানুষ আর তৃণমূলকে ভরসা করবে? কোন ধর্মীয় প্রতিষ্ঠান, কোন ধর্মীয় গুরু, তাদের কি রাজনৈতিক অবস্থান, সে নিয়ে সাধারণ মানুষ এখন চিন্তিত নয়। তারা তাদের ধর্মবিশ্বাসের জায়গাটা আলাদা, রাজনীতির জায়গাটা আলাদা রাখতে চায়। তাই সমস্ত অংশের মানুষ, তাদের ধর্মীয় সংখ্যালঘু মানুষও তৃণমূল এবং বিজেপির বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন মুখ, নতুন কিছু নয় সিপিএম এর ক্ষেত্রে। অন্ততপক্ষে 2021 সাল থেকে 2024 নির্বাচন পর্যন্ত দেখেছি আপনি সহ একাধিক নতুন মুখ আমরা পেয়েছি। এই নতুন মুখটা কতটা মানে পরিণত হয়েছে 2024? আমি গৌতম দেবের কথাটা ধার নেব যে রাজনীতিটা ফুটবলের ময়দান নয়, যে কে কত বেশি দৌড়াতে পারবে, কার কত দম আছে, তাই দিয়ে রাজনীতির ময়দানে যোগ্যতা নির্ধারণ হয়, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয় কথা হলো যে আমাদের পার্টি অনেকদিন ধরেই বলছে যে নতুন অভিজ্ঞতা, প্রবীণ, এদের মিশেলেই একটা রাজনৈতিক দল গঠন করা হয়। আমাদের পার্টিও সেই কাজই করছে। ওয়ান্স আপন এ টাইম বিমান বোস নতুন ছিলেন, একসময় বুদ্ধদেব ভট্টাচার্য নতুন ছিলেন, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরাই নতুন ছিলেন। সিপিএম এই ধরনের প্রজন্মান্তরের যুগ যুগ ধরে বিশ্বাসী। এখনও নতুনদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রবীণদের অভিজ্ঞতার ছত্রছায়ায় সেই নতুনরা নিজেদেরকে বিকশিত করবার চেষ্টা করছে এবং সেই নতুনরা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা এবং সাফল্যের সঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইতে বামপন্থার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শ্রেণীর মানুষের কাছাকাছি পৌঁছাবার জন্য যথেষ্ট যোগ্যতার দায়িত্ব পালন করছে। কিন্তু আবারও মনে করি দিই, এই নতুন প্রজন্ম এই যে সাফল্যের সঙ্গে এই কাজগুলো করতে পারছে, তার পিছনে অভিজ্ঞদের পরামর্শ, অভিজ্ঞদের সাজেশন, অভিজ্ঞদের বুদ্ধি, তাদের সাহচর্য, তাদের স্নেহ আছে বলেই নতুনরা পাচ্ছে। নতুন পুরনো নিয়ে সিপিএম ছিল, আছে, থাকবে। না, অনেকেই বলছেন যে সিপিএম যে নতুন মানে একটা ঢেউ সৃষ্টি করেছে, সেটা আগামী 20 বছর আর মানে সিপিএম কে এটাই তো মানে নিয়ম। এই আমি তো এই যে বলছি যে বিমান বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, তার জাস্ট একটু পরে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে অন্য যা জেনারেল, গৌতম দেব কিছুটা অসুস্থতার সমস্যা রয়েছেন, তা বাদ দিয়ে এই জেনারেশনগুলো আজ পর্যন্ত তারাই সিপিএমের তো প্রধান নেতৃত্ব। এবং সেই সময় যখন উঠে এসেছিল তখন তো কেউ ভাবেনি যে এরা এতদিন ধরে সিপিএমের প্রধান নেতৃত্ব সার্ভ করতে পারবে। এই আজকে যে জেনারেশন উঠে আসছে তারাও আগামী বহুদিন সিপিএমকে সার্ভ করতে পারবে। সিপিএমের একটা ভবিষ্যৎ জেনারেশন তৈরি হয়ে গেছে, সিপিএমের ভবিষ্যৎ রেডি ময়দানে নামার জন্য, এইটুকু আপনি বলতে পারেন। এ ব্যাপারে আমি একমত। 2026 নির্বাচন বলতে গেলে দরজায় একেবারে, কতটা আলোচনা হলো পার্টিতে, কতটা কিভাবে কি? আমাদের বহুদিন আগে থেকে এই নির্বাচনের প্রস্তুতি যাবতীয় যা গ্রহণ করার সেটা গ্রহণ করা হয়ে গেছে। আমরা কোনো ভাড়া করা সেনাবাহিনী বা ভাড়া করা প্লেয়ার নিয়ে নির্বাচন করি না। আমাদের রাজনীতি, মতাদর্শ, মানুষের প্রতি দায়বদ্ধ কর্মী বাহিনী, তাদের নিয়ে আমরা নির্বাচনী সংগ্রামে সামিল হই এবং আমাদের গরিব মানুষের মানে প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচনের প্রতি আমাদের দায়বদ্ধতা জন্মায়।
এবং সেই প্রস্তুতি অনেক আগেই আমাদের শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি জোর কদমে চলছে। 2026-এর নির্বাচনে টের পাবেন জিতা বহি সিকান্দার। জয়িতা ওই সিকান্দার বললেন, কিন্তু পাশাপাশি হচ্ছে আমাদের যে এই মুহূর্তে যে সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন, আঞ্চলিকভাবে সেই সমস্যাগুলোর মানে নিয়ে আন্দোলন করার প্রশ্ন আছে। ধারাবাহিক আন্দোলন করছেন, আপনি খুবই ভালো প্রশ্নটা করেছেন। আমাদের পার্টি এই সময়কালে এই স্থানীয় ইস্যুতে আন্দোলন গড়ে তোলার এর প্রতি একটা বাড়তি নজর দিয়েছে। এরকম আমাদের আলোচনা হচ্ছে প্রতিটা বিধানসভা, প্রতিটা এলাকার আলাদা আলাদা সমস্যা, রাজ্যের কিছু কমন সমস্যা আছে, যেমন এই চাকরি বিক্রি, দুর্নীতি, চুরি, নারী নির্যাতন, মহিলাদের ওপর নির্যাতন, সেখানে বিচার না পাওয়া, অভয়া তমান্নার মতন ঘটনা, এরকম গোটা রাজ্যে তার এফেক্ট আছে। 100 দিনের কাজ, সেই কাজের দাবিতে আন্দোলন। আবার প্রতিটা এলাকার, প্রতিটা বিধানসভার, প্রতিটা পাড়ার তার কিছু নিজস্ব সমস্যা, যেগুলো তৃণমূলের অপদার্থতায় একটা ক্ষতচিহ্নের চেহারা ধারণ করেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গোটা সেই সমস্ত এলাকায় আমাদের পার্টির নেতৃত্বে বিরাট বিরাট মুভমেন্ট হচ্ছে। গ্রামাঞ্চলে কোথাও জমির অধিকার, এই যে জমি হাঙররা, তৃণমূলের জমির দালালরা, মাফিয়ারা, মাটি মাফিয়ারা, তারা সেই জমিগুলো সব লুট করে নিচ্ছে। সেই জমি উদ্ধারের জন্য কৃষক আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন। আবার বহু জায়গায় শহরাঞ্চলে পৌরসভা মুখ থুবড়ে পড়েছে। আমরা যেখানে থাকি কামারহাটি, তার পাশের পানিহাটি, সেখানে পৌরসভা বলে কিছু আছে, সরকার না সার্কাস, রাস্তার মধ্যে গর্ত না গর্তের মধ্যে রাস্তা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানুষকে প্রতিদিন পৌরসভা ট্যাক্স দিতে হয়, কিন্তু মিনিমাম পৌর পরিষেবাগুলো পাচ্ছে না। পৌরসভার কোনো কর্মী নেই, পার্মানেন্ট কর্মী নেই, ক্যাজুয়াল কর্মী, তারা তাদের টাকা পায় না বলে দিনের পর দিন কাজ করতে পারছে না। সব মিলিয়ে পৌরসভার এলাকাগুলো নরক হয়ে রয়েছে, নরক। এই নিয়ে আমাদের পার্টি লাগাতার মুভমেন্টের মধ্যে রয়েছে এবং কিছু মুভমেন্ট করে আদায় হচ্ছে। সেই আদায় যতটা করা যাচ্ছে, বাকি আদায়টা ভোটে হারাবার পর তৃণমূলকে তারপর আমরা করব। আমরা একদম শেষ করছি, এসআইআর নিয়ে কি বলবেন? আমাদের আবার কথা, 2002-এ এসআইআর করেছি, তারপরেও অনেকবার এসআইআর হয়েছে, কোনো মাথা ব্যথার কোনো ব্যাপার নেই। আমাদের পরিষ্কার কথা, এসআইআর ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। সবার আগে কেন্দ্রের সরকারকে দরকার এসআইআর আগে এনআরসি এইটা করা দরকার, সেন্সাসটা হলেই এসআইআর এর কাজটা। 11 সালের পর সেন্সাস করতে পারেনি, এখন এসআইআর করছে, মানে ছালনি কুকুর তার নাম বাঘা। আগে সেন্সাসটা করুক, তারপরে এসআইআর হবে। এসআইআর এর নাম করে দরকার হয় কিছুতে আমরা এনআরসি করতে দেব না। আমাদের কথা হলো যে যারা অরিজিনাল ভোটার তাদের নাম থাকবে, যাদের যোগ্য ভোটার তাদের নাম যুক্ত করতে হবে। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের এজেন্ট নয়, এটা মাথায় রাখতে হবে। আবার পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে প্রচুর মৃত, প্রচুর স্থানান্তরিত, প্রচুর ভুয়ো ভোটারের নাম এখন ইলেকশনের ভোটার লিস্টে রয়ে গেছে, নির্বাচন কমিশন সেগুলোকে স্যানিটাইজ করতে পারেনি। আর সেই নামগুলো ব্যবহার করে নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে বা বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক ব্যানার্জির মতন লোকেরা লক্ষ লক্ষ ভোট ছাপ্পা মারছে, এইটা চলবে না। এসআইআর এর নাম করে এনআরসি করতে দেব না। প্রতি বছর যেভাবে এসআইআর এর মধ্যে দিয়ে নিয়ম করে ভোটার লিস্ট ফ্রেশ তৈরি করা যায়, মৃত ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট, সেটা নির্বাচন কমিশনকে করতে হবে। কারুর নাম বাদ দেওয়ার চেষ্টা করলে ভয়ঙ্কর প্রতিরোধের মুখে নির্বাচন কমিশনকে পড়তে হবে।